সরষে চাষের ক্ষেত্রে আপনি কি উচ্চ ফলন পেতে চান? তাহলে অবশ্যই আপনি এই সার এবং এই দ্রবণগুলি অবশ্যই স্প্রে করবেন। আপনি যখন স্প্রে করবেন তখন অনেকেই আপনাকে নানা রকম কথা শোনাবে যে সরিষা একটা বিনামূল্যের চাষ, বিনা খরচের চাষ, তুমি কেন স্প্রে করছো? তাকে তখন তুমি প্রশ্ন করবে পার বিঘেতে তুমি কত কুইন্টাল সরিষা পাও? সে তোমাকে বলবে 2 কুইন্টাল, কখনো বলবে 1 কুইন্টাল, কখনো বলবে 1.5 কুইন্টাল। কারণ সরিষার উচ্চ ফলন পাওয়ার জন্য যে সমস্ত উপাদান দরকার রয়েছে গাছে আমাদের স্প্রে করতে হয়, তা কিন্তু আমরা অধিকাংশ চাষিরা করি না। এর ফলে আমাদের সরিষার উচ্চ ফলন থেকে আমরা ব্যাহত হয়। তাই সরিষা চাষের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ কোন সার গুরুত্বপূর্ণ রয়েছে এবং সরিষা গাছের ক্ষেত্রে কি কি স্প্রে করা রয়েছে, সমস্তটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি ডিসকাস করব। এই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধু, ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে আমি দেখতে পাচ্ছ বন্ধু, আমি কিন্তু বর্তমানে যে সরিষা জমিতে তোমাদের নিয়ে যাব, এই সরিষাটা তোমরা দেখতে পাচ্ছ। এই সরিষা গাছের বর্তমানে কিন্তু ফুল এসছে, বর্তমানে কিন্তু একটা দুটো ফুল আসার সময় এসছে। এই ফুল আসার এই মুহূর্তে আমাদের আগে যেটা করণীয় সেটা হলো আমাদের গাছে জলসেচ দেওয়া। হ্যাঁ বন্ধু, আমাদের জমিতে জলসেচ দেওয়া। হ্যাঁ বন্ধু, এক্ষুনি যে যাদের গাছগুলিতে একটা দুটো ফুল এসছে, যাদের গাছগুলি, আমাদের গাছগুলি দেখুন কেমন স্বাস্থ্যবান, আপনার গাছ স্বাস্থ্যবান নেই, কিরকিটে লিকলিকে, তাহলে আপনি সেখানে দানাদার সার ব্যবহার করেছেন, 10-26 সুফলা, 14-35 ব্যবহার করেছেন। কারণ হালকা রয়যুক্ত মাটিতে সহজে এই সারগুলি মিশ্রিত হয় না, ফলে আপনার গাছে কিন্তু যথেষ্ট গতি বৃদ্ধি পায়নি। হ্যাঁ, তাই আপনাকে রিকমেন্ড করব, গাছগুলি যদি কিরকিটে লিকলিকে হয়, গাছগুলিতে ছোট ছোট ফুলের যদি কুড়ি আসে, এখনই জমিতে জলসেচ দিয়ে দেবেন। এখনই, কোনো দিকে তাকাবেন না, কারুর কথা শুনবেন না, এখনই জমিতে জলসেচ দেবেন। জমিতে জলসেচ দেওয়ার পর আমাদের যে যে কাজ, যে যে করণীয় রয়েছে, জমিতে জলসেচ দেওয়ার পর 1 নম্বরে রাসায়নিক সার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই টাইমে ভুল রাসায়নিক সার দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার সরিষার উচ্চ ফলন হবেই না, হবেই না। এটা কিন্তু আমি বলছি বন্ধু, এটা কিন্তু আমি আপনাকে বলছি। হ্যাঁ বন্ধু, আপনি দেখবেন এখনই যদি ভুল রাসায়নিক সার দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি উচ্চ ফলন থেকে ব্যাহত হবেনই হবেন। আমি কথা দিচ্ছি, আপনি যদি এই পদ্ধতি মেনে একবার হলেও সরিষা চাষ করেন, তাহলে আমাদের গাছগুলি দেখতে পাচ্ছেন কেমন স্বাস্থ্যবান, আপনার গাছও স্বাস্থ্যবান হবে। স্বাস্থ্যবান গাছে স্বাস্থ্যবান কিন্তু ফল ফুল দেয়, তোমরা জানো। স্বাস্থ্যবান গাছ, গাছ যত ভালো হবে তত কিন্তু ফল ফুল দেবে, এটাই কিন্তু স্বাভাবিক। আপনার গাছ খারাপ, লিকলিকে, চুরচুরে, তাহলে কিন্তু সরিষাও কিন্তু কিটকিটে হবে। ঠিক আছে, এটা কিন্তু স্বাভাবিক। তাই আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের গাছকে স্বাস্থ্যবান করা। এই জন্য জমিতে জলসেচ দেওয়ার পর আমাদের এখানে সার প্রয়োগ করতে হবে। এবার অনেকে বলতে পারো, দাদা জমিতে আমি তো জলসেচ ব্যবহার করেছি, আমি তো রাসায়নিক সার দিয়েও ফেলেছি। দিয়ে ফেলেছো, তুমি কোনটা দিয়েছো সেটা কমেন্ট করো, আমি জানিয়ে দিচ্ছি আরো কি কি তোমার দেওয়া দরকার রয়েছে বা আরো কি কি দেওয়া তোমার উচিত রয়েছে। ঠিক আছে, সরষে চাষের ক্ষেত্রে ব্যাপক হারে সালফার কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ। আমরা অনেক চাষিরা জমিতে সালফার দিই না। সরষে চাষের ক্ষেত্রে আমরা যখন জমি তৈরি রেডি করি, তখন কিন্তু কেজি কেজি সালফার ব্যবহার করতে হয়। আমরা অনেক চাষি কিন্তু করি না। তার পরবর্তীতে যখন আমরা চাপান সার ব্যবহার করি, চাপান সারের টাইমে কিন্তু জমিতে সালফার ছড়াতে হয়। আমরা কিন্তু অনেক চাষি করি না, কারণ সালফার থেকে আমি দেখেছি সরিষার উচ্চ ফলন হয়। হ্যাঁ বন্ধু, কারণ এই সালফার সরিষার কিন্তু দানা মোটা করে, পুষ্টি করে। বোরনের কিন্তু সরিষার কিন্তু তেমন ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেই, তবে সালফারের গুরুত্বপূর্ণ ভূমিকা সরিষায় রয়েছে। সরিষার ঝাঁজটাকে বাড়ায়, সরিষার দানাটাকে পুষ্টি করে এবং নানান ক্ষেত্রে সালফার সরিষা গাছের কোষের বৃদ্ধি করতে নানান ক্ষেত্রে কিন্তু সালফার কাজ করে থাকে। তাই আমি রিকমেন্ড করব, আপনি যখনই চাপান সার ব্যবহার করবেন, তার সাথে পার বিঘাতে মিনিমাম 4 কেজি বা 5 কেজি এবং 10 কাঠা জমির জন্য 2 থেকে 2.5 কেজি অবশ্যই সারের সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন। কোনো চাষির কথায় কান দেবেন না, আপনি আমার পরামর্শ মেনে অবশ্যই চাষ করুন। 1 বছর করুন, যদি লস খান তাহলে পরবর্তীতে আর বলবো না, আমার পরামর্শ মানুন। কারণ বন্ধু, যে সঠিক পদ্ধতি রয়েছে, যা আমরা 50% বেশি কৃষকরা কিন্তু জানি না, তার ফলে কিন্তু আমাদের এই সমস্যা হচ্ছে। তাহলে চলো এবার আমাদের চাপান সার হিসেবে কি কি প্রয়োগ করা দরকার এবার এক এক করে জেনে আসি, এবং কি কি স্প্রে করা দরকার সেটা এক এক করে জেনে আসি। চলো বন্ধু, শুরু করি। বন্ধু, চাপান সার হিসেবে সরিষা গাছের ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি দেখেছি দানাদার সারের তুলনায় গুঁড়ো বা নর্মাল যে সারগুলো আছে, সেই সারগুলো সরিষা গাছের ঝম করে গাছের গতি বৃদ্ধি করে ফলন দিতে ব্যাপক সাহায্য করে। কেন জানি না, কম দামের রাসায়নিক সারগুলিতেও সরিষা গাছের ক্ষেত্রে ব্যবহার করলে বেশি পরিমাণে ফলন আসে, কেন জানি না। হ্যাঁ বন্ধু, আমি বিগত কয়েক বছর আগে আমি একটা জমিতে সুফলা ব্যবহার করেছিলাম, একটা জমিতে
ইউরিয়া ফসফেট প্রয়োগ করেছিলাম এবং আরেকটা জমিতে আমি 14-35 ব্যবহার করেছিলাম। আমি বন্ধু যে জমিতে বেশি পরিমাণে ইউরিয়া ফসফেট প্রয়োগ করেছি সেই জমিতে ফলন বেশি পেয়েছি। দ্বিতীয় নম্বরে 14-35 যে জমিতে ব্যবহার করেছি সেই জমিতে আমি বেশি ফলন পেয়েছি। এবং অন্যান্য চাষিরা ডিএপি এবং পটাশও ব্যবহার করেছে, যারা ডিএপি পটাশ ব্যবহার করেছে তারাও কিন্তু ফলন ভালো পেয়েছে। ঠিক আছে, তবে যারা সুফলা, আমার একটা ভুল হয়ে গেছে, যে জমিতে আমি সুফলা দিয়েছিলাম সেই জমিতে আর কয়েকটা যদি ইউরিয়া ব্যবহার করতাম তাহলে বেশি পরিমাণে হয়তো ফলন আসতো। তবে সরিষা গাছের ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো অবশ্যই ফসফেট। ফসফেট ব্যাপক হারে সরিষা গাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই ফসফেট সরিষার উচ্চ ফলন দিতে সাহায্য করে। কারণ ফসফেটের ভিতরে ফসফরাস আছে, যা কিন্তু সরিষার উচ্চ ফলন, ফুল, ফল, আকার, গঠন প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করবে। তাই প্রত্যেক 10 কাঠা জমির জন্য আপনি যদি প্রত্যেক 10 কাঠা জমিতে সরিষা চাষ করেন, মিনিমাম 20 থেকে 25 কেজি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। কখন ব্যবহার করতে হবে? জমিতে জলসেচ দেওয়ার মিনিমাম 4 দিন বাদে। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধু, অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি সরিষা চাষের ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল সুপার ফসফেট দিলে হবে না। এছাড়াও কিন্তু আপনাকে পার 10 কাঠা জমির জন্য মিনিমাম আপনার 7 থেকে 8 কেজি বা হাইয়েস্টলি 10 কেজি পরিমাণে ইউরিয়া এবং 5 থেকে 6 কেজি পরিমাণে আপনাকে কিন্তু পটাশ ব্যবহার করতেই হবে। কারণ সরিষা গাছের ক্ষেত্রে এই সিঙ্গেল সুপার ফসফেট ব্যাপক কাজ করে, বা টিএসপি বাংলাদেশের ক্ষেত্রে দানা ফসফেট সেটাও ব্যাপক কাজ করে, এবং ইউরিয়া এও কিন্তু ব্যাপক কাজ করে, পটাশটা ব্যাপক কাজ করে। তবে পটাশের পরিমাণ কম দিতে হয়। এবার অনেকে বলতে পারো, দাদা আমি দানাদার সার ব্যবহার করব, তাহলে সব থেকে বেশি পরিমাণে ফসফেট কোন সারের ভিতরে আছে সেটাকে চুজ করে নাও। সব থেকে বেশি পরিমাণে ফসফেট রয়েছে 14-35-14 ভিতরে। হ্যাঁ বন্ধু, এই 14-35-14 ভিতরে সব থেকে বেশি পরিমাণে ফসফেট রয়েছে। তাহলে ফসফেট থাকলে ফসফেটের ভিতরে কি আছে? ফসফরাস আছে, আর হালকা পরিমাণে কিন্তু সালফার আছে। দানাদার সারের ভিতরে কিন্তু সালফারের পরিমাণ কম থাকে, তবে সালফার কিন্তু হালকা হলেও বিদ্যমান থাকে। তাই বেশি পরিমাণে ফসফেট যুক্ত সার রয়েছে কি 14-35-14, ইহা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। ইহা ব্যবহার করলেও কিন্তু আপনি ফলন পাবে। 14-35-14 ব্যবহার করলে পার 10 কাঠা জমির জন্য মিনিমাম 15 কেজি এবং ইউরিয়ার পরিমাণ মিনিমাম 5 থেকে 7 কেজি আপনি ব্যবহার করবেন। সরিষা চাষের ক্ষেত্রে অবশ্যই জলযুক্ত মাটিতে কিন্তু সার বুনতে হয় বা ছড়াতে হয়। আপনি যদি কাদা কাদা মাটিতে সরিষা জমির ক্ষেত্রে সার বপন করেন বা সার ছড়িয়ে থাকেন, তাহলে একটা সমস্যা হবে, আপনার সরিষা গাছের গোড়া পচে গাছগুলি অধিকাংশ সব মারা যাবে, অধিকাংশ সব নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখনই রাসায়নিক সার প্রয়োগ করবেন তখন আপনার মাটিতে পর্যাপ্ত পরিমাণে জো হয়েছে কিনা, অর্থাৎ আপনি একটা হাত বসাবেন বা পা বসাবেন, দেখছেন যে ভালোই পরিমাণে নরম, একেবারে ড্যাব ড্যাব করছে কাদা, তাহলে সেখানে সার দেবেন না, দিলে সরিষা গাছের গোড়া পচবে, গাছ কিন্তু মারা যাবে। আপনি দেখবেন হাত বসাচ্ছেন কিন্তু হাত হালকা পরিমাণে মাটিতে বসছে, মাটি কিন্তু সেইভাবে কিন্তু শক্ত আছে, তাহলে বুঝতে হবে সেইভাবে নরম নেই অথচ কিন্তু শক্ত আছে, তাহলে বুঝতে হবে সেখানে সার দেওয়ার উপযোগী হয়েছে। মিনিমাম মিনিমাম সেচ দেওয়ার 3 দিন বাদে বা 4 দিন বাদে আপনাকে কিন্তু জমিতে সার ছড়াতে হয়, এটা কিন্তু নিয়ম। বিশেষ করে এখন তো শীতকাল, শীতকালে রোদের টেম্পারেচার তোমরা দেখতে পাচ্ছ লো, তাহলে লো টেম্পারেচারে আমরা যদি এখন সার ছড়াই, লো টেম্পারেচারে আমরা যদি এখন সার ছড়াই, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই লো টেম্পারেচারে সহজে কিন্তু মাটির সাথে মাটিতে কিন্তু যে জল থাকে সেটা শুকাবে না, ফলে একটু দেরি হবে, তাই 3 থেকে 4 দিন সময় নেবে। এবং আরেকটা দেখতে হবে বন্ধু, এই লো টেম্পারেচারের কারণে আমাদের সকালবেলা সরিষা গাছের মাথায় কিন্তু কুয়াশা পড়ে বা নেওর পড়ে। আমরা যদি সকাল 8টার সময় সরিষা জমিতে সার ছড়াতে চাই, তাও দেখতে পাবো কিন্তু কুয়াশা থাকে। তাই সরিষা গাছের ক্ষেত্রে চাপান সার দেওয়ার নিয়ম দুপুর বেলা। হ্যাঁ বন্ধু, অনেকে বলতে পারে যে দাদা দুপুর বেলা ছড়াবো নাইট্রোজেন উড়ে যাবে, এটা হবে সেটা হবে, সেটা কিন্তু গ্রীষ্মকালীন ক্ষেত্রে বরাদ্দ, গ্রীষ্মকাল ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়। কিন্তু শীতকালীন ক্ষেত্রে রোদের টেম্পারেচার একেবারে লো, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা রোদে বসে থাকতে পারবেন, আপনার সমস্যা হবে না, কারণ শীতকাল এটা। তাই আপনাকে আমি রিকমেন্ড করবো বন্ধু, আপনি সার দেওয়ার টাইম হিসাবে অবশ্যই চুজ করে নেবেন সকাল 10টা, 11টা, 12টা, অথবা কিন্তু 1টার দিকে ছড়ালে ভালো হয়, অথবা বিকেলের দিকে ছড়ালে আলো ভালো হয়। তবে বিকেলের দিকে ছড়াবেন অবশ্যই 3টে 3:30টার ভিতরে ছড়িয়ে দেবেন, কারণ 4:30 বা 5টার দিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন, এবং তখন কিন্তু কুয়াশা নেমে আসছে। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। এবং 3 নম্বরে আরেকটা রাসায়নিক সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরিষা চাষের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধু, সরিষা চাষের ক্ষেত্রে যারা ডিএপি ব্যবহার করবেন তারা কোনো রকম ইউরিয়া ব্যবহার করবেন না। হ্যাঁ বন্ধু, সরিষা চাষের ক্ষেত্রেও ডিএপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আপনাদের আমি রিকমেন্ড করব, ডিএপি যারা ব্যবহার করবেন তারা কোনো রকম ইউরিয়া দেবেন না। পার 10 কাঠা জমিতে মিনিমাম মিনিমাম আপনাকে আমি রিকমেন্ড করব 15 কেজি, 10 থেকে 15 কেজি পরিমাণে ডিএপি, এবং তার সাথে সাথে মিনিমাম
3 থেকে 4 কেজি পরিমাণে মিউরেট অফ পটাশ এবং 2 কেজি পরিমাণে সালফার একসাথে মিশ্রিত করে প্রয়োগ করুন। এতেও আপনি সরিষার কিন্তু উচ্চ ফলন পেতে আপনাকে অতিরিক্ত সাহায্য করবে। হ্যাঁ বন্ধু, এছাড়া সরিষা চাষের ক্ষেত্রে আপনি 10-26 প্রয়োগ করতে পারেন, তবে 10-26 প্রয়োগ করলে ইউরিয়া প্রয়োগ করতে হয়। তবে সরিষা চাষের ক্ষেত্রে উচ্চ ফলন দিতে সিঙ্গেল সুপার ফসফেট ইউরিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ, অপরিসীম। সেকেন্ড ধাপে রেখেছি 14-35 এবং হালকা ইউরিয়া, এবং তৃতীয় ধাপে আমি রেখেছি ডিএপি এবং পটাশ। ঠিক আছে, এবার আপনার মর্জি আপনি কোন রাসায়নিক সার ব্যবহার করবেন। তবে আমি যে রাসায়নিক সারগুলো দিয়ে উচ্চ ফলন পেয়েছি সরিষার ক্ষেত্রে, আমি সেই তথ্য আপনার মাঝে শেয়ার করলাম, নতুবা অন্য কোনো ফেক নিউজ আপনার মাঝে আমি ছড়াবো না, বা অন্য কোনো তথ্য আপনাকে আমি দেবো না। লিগাল তথ্য আপনার মাঝে শেয়ার করব। তাই দর্শক বন্ধু, লিগাল ভাবে এবং সবকিছু এবং সুন্দরভাবে সবকিছু আমাদের চ্যানেলে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা অন্য চাষী বন্ধু শেয়ার করবেন। এবং তোমরা জানো বন্ধু, আমি কিন্তু নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট রেগুলার বেজে এখন ভিডিও দিতে পারছি না, এই মাস 3-4, তার ফলে কিন্তু আমাদের চ্যানেলটা অনেক পরিমাণে কিন্তু ডাউন হয়ে গেছে। মানে ভিডিও না দিলে কি করে ইউটিউব, কি করে নতুন চ্যানেলকে প্রমোট করায়। ঠিক আছে, তখন কি করবে বন্ধু, নতুনদের ভিডিও তোমাদের মাঝে যাবে, আমার ভিডিওগুলো কিন্তু সেইভাবে যাবে না। ঠিক আছে, তাই প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, হাত জোর করে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে অন্ততপক্ষে একটা লাইক করবেন, এবং ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা আপনার জেলার নামটা লিখে যাবেন, অবশ্যই লিখে যাবেন। তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমি অনেক উৎসাহিত বোধ করব, অনেক মোটিভেশন পাবো। তাই বন্ধু অবশ্যই এই কাজটি করবেন। এবং সরষে চাষের ক্ষেত্রে আর কি কি স্প্রে করতে হয় সেটা অবশ্যই জানিয়ে আজকের ভিডিও কিন্তু শেষ করব। বন্ধু, সরষে গাছের ক্ষেত্রে যারা সালফার ছড়াবেন না, যে দাদা আমি সালফার ছড়াবো না, আমার জমিতে চাপান সার দেওয়া হয়ে গেছে, তাহলে আমার কি করণীয়? তাহলে তুমি বাজার থেকে দুটি উপাদান ক্রয় করে নিয়ে আসবে। একটা হলো বাজার থেকে আমাদের ক্রয় করতে হবে সালফার, যার বর্তমানে মূল্য নিচ্ছে 110 টাকা সালফার। ঠিক আছে, বাজারে পেয়ে যাবেন 110 টাকা, 80 টাকা 90 টাকাও আছে, আপনার যেটা খুশি সেটা কিন্তু আপনি ক্রয় করতে পারেন। এবং তার সাথে আরেকটা নিয়ে আসবেন 120 টাকার একটা অনুখাদ্য, 120-40 টাকা এরকম, 50 টাকা হাইয়েস্টলি কিন্তু ওই 50-60 টাকা এরকম নেবে আরেকটা অনুখাদ্য। ঠিক আছে, বায়োভিটেক্স এর পরিবর্তে অন্য কিছু নিয়ে আসতে পারো, তবে যেটা কিন্তু পিজিএন প্লান্ট গ্রোথ নিউট্রেন সেটা ব্যবহার করতে হবে, যার ভিতরে থাকবে জিঙ্ক, বোরন, কপার, সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন, এগুলো কিন্তু থাকবে, সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে, সেইগুলো কিন্তু আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। এবং গাছের ক্ষেত্রে নানান ক্ষেত্রে কিন্তু কাজ করে বায়োভিটেক্স, অথবা কিন্তু তুমি অ্যাগ্রোমিন গোল্ড, অথবা তুমি তোমার নিজের এলাকায় যে পিজিএনটা পাবে, দোকানে গিয়ে বলবে পিজিআর না, দোকানে গিয়ে বলবে পিজিএন প্লান্ট গ্রোথ নিউট্রেন, কোটো খুলবেন, জলে ঢালবেন, জলটা কালো হয়ে যাবে, সে করছে ওষুধ যেমন, ওইভাবে কিন্তু জলটা কালো হবে, সেটা আপনি ব্যবহার করবেন। আমি রিকমেন্ড করব আপনি আপনি সার দিলেন, সার দেওয়ার মিনিমাম 3 দিন বাদে আপনি গাছে সালফার স্প্রে করবেন। হ্যাঁ বন্ধু, সালফার সরষে গাছের ক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অবশ্যই সালফার স্প্রে করবেন। সালফার হিসেবে 110 টাকা 80 টাকা যেটা হাতের কাছে পাবেন সেটাই এনে স্প্রে করা শুরু করে দেবেন। এবং তার পরবর্তীতে আমাদের যেটা করণীয়, যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো, আমাদের গাছে মিনিমাম আজকে আমি সালফার স্প্রে করলাম, আবার 3 দিন বাদে আমি গাছ জমিতে এসে আমি বায়োভিটেক্স এর একটা অনুখাদ্য স্প্রে করব, বা তোমার হাতের কাছে যেটা আছে বা তোমার বাড়িতে যেটা আছে, পুষ্পাক হতে পারে বা মহমিন হতে পারে, যেটা হাতের কাছে আছে সেটা তুমি স্প্রে করে দাও। হ্যাঁ বন্ধু, ব্র্যান্ডেড কোম্পানি অনুখাদ্যগুলি স্প্রে করে দাও, তাহলে বেশি পরিমাণে কাজ পাবে। স্প্রে করে দাও, দেখতে পাবে বন্ধু তোমার গাছে অন্যান্য বছরের তুলনায় বেশি পরিমাণে ফল ফুল পাবে। ওই একবারই স্প্রে করতে হবে, কারণ সরষে গাছে ফুল এসে গেলে আর জমিতে কিন্তু ঢুকে আর স্প্রে করা যায় না, তাই গাছ ছোট থাকা অবস্থায়, কুড়ি আসা অবস্থায় কিন্তু স্প্রে করে দিতে হবে। ঠিক আছে, এবার গাছ যদি ছোট থাকে আবার একবার সালফার স্প্রে করে দেবেন, মিনিমাম 1 সপ্তাহ বাদে আবারও কিন্তু বন্ধু একবার অনুখাদ্য স্প্রে করে দেবেন। আর কিছু করার দরকার নেই, গাছগুলিতে কি হচ্ছে না হচ্ছে সেটা জানাবেন, আমি আপনাদের মধ্যে সেই মতো কিন্তু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। আমি ইব্রাহিম, আপনারা দেখছেন ইব্রাহিম গার্ডেন 85। আমি দীর্ঘ 4 বছর যাবত ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি তোমাদের অবশ্যই হেল্প করার জন্য। তাই তোমাদের কাছে আমি হেল্প চাইছি, প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনি কোন জেলা থেকে কমেন্ট করছেন, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনি যদি নিজের এলাকায় ভালো জাতের উন্নত উচ্চ ফলনশীল বীজ না পেয়ে থাকেন, যেমন রয়েছে বন্ধু, যেমন রয়েছে টমেটো, যেমন রয়েছে পেঁয়াজ, যেমন রয়েছে শসা, যেমন রয়েছে করলা, যেমন রয়েছে বেগুন, যেমন রয়েছে ভেন্ডি, শীতকালীন ক্ষেত্রে বরবটি, ও তারপরে রয়েছে উচ্ছে, যেমন রয়েছে বাঁধাকপি, ফুলকপি, নানান রকম সবজির বীজ আমাদের কাছে পেয়ে যাবেন। একেবারে আপনার বাড়িতে কম দামে এবং উচ্চ ফলনশীল ব্র্যান্ডেড বীজগুলি দেব।
তো আজকের ভিডিওগুলি এখানে শেষ করছি। যদি বীজের দরকার লাগে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাই বন্ধু, আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শেষে অবশ্যই জানিয়ে যাবেন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কোন টাইমে আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান। ভালো থাকবেন প্রত্যেকে।